প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি তৌফিদুল ইসলাম। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সকাল 11টায়। অস্ট্রেলিয়ার সাথে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সকালের প্র্যাকটিস সেশনে দলের সাথে যোগ দিয়েছেন নতুন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। আলাদাভাবে কাজ করেছেন শরীফুল, তাসকিন, নাহিদদের নিয়ে। হোম অফ ক্রিকেটে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন টাইগাররা। লম্বা সময় নেটে ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও লিটন দাস। দুপুর 2টা থেকে অনুশীলন করবে অস্ট্রেলিয়া। এর আগে ট্রফি উন্মোচন করবেন দুই দলের অধিনায়ক। একটা জিনিস সবার মাইন্ডসেট আপ এরকম ছিল যে মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই মনে হয় যে আমরা বাজে উইকেটে খেলছি, এরকম না। আর আমার কাছে মনে হয় যে মিরপুরেও আমরা ভালো উইকেট করতে পারি। আমরা লাস্ট 2-3টা সিরিজ আমরা দেখেছি এবং আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে। আমরা চেষ্টা করব ভালো উইকেটে খেলার জন্য, কারণ ভালো উইকেটে যদি আমরা ম্যাচ জিততে পারি, বোলাররা ভালো বোলিং করে, ব্যাটসম্যানরা রান করতে পারে, দিন শেষে আমাদের কনফিডেন্টটা খুব ইম্পর্টেন্ট। এবং যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টের আগে যদি আমরা ভালো উইকেটে খেলে কনফিডেন্ট গেইন করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হবে। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী মাহবুব রিমন, সরাসরি যোগ দেব তার সাথে। রিমন, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? যেমনটা শুনছিলাম, মেহেদী হাসান মিরাজ বলছিলেন দলের আত্মবিশ্বাসটা খুব বেশি প্রয়োজন। আপনি তো সকাল থেকে অনুশীলন দেখছিলেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কেমন মনে হলো? আসলে তারা কতটা আত্মবিশ্বাসী এই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে? ধরুন, আত্মবিশ্বাস তো আসলে খুব দরকারি, কারণ জানেন যে প্রতিটা ম্যাচে বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ। যদি 2027 যে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, সেই বিশ্বকাপটা আপনি খেলতে চান, আত্মবিশ্বাসী তো অবশ্যই। কারণ বাংলাদেশ সবশেষ 3টা ওয়ানডে সিরিজ কিন্তু জিতেছে। প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, এরপর পাকিস্তানকে হারিয়েছে এবং এরপরে কিন্তু সবশেষ নিউজিল্যান্ডকে হারিয়েছে। সব মিলিয়ে আত্মবিশ্বাস তো অনেক তুঙ্গে। তবে একাদশটা কেমন হতে পারে সেটা নিয়েও মেহেদী হাসান মিরাজ দীর্ঘ একটা সময় কথা বলেছেন। আপনি বলছিলেন ট্রফি আনবেলিং হতে পারে। আমরা যখন লাইভের জন্য এখানে দাঁড়িয়েছি, তখনই কিন্তু মিরপুরের যে মূল মাঠ, সেই মূল মাঠে ট্রফি আনবেলিংটা হয়ে গেছে। সবকিছু মিলিয়ে আসলে টোন সেট, মঞ্চটা প্রস্তুত। বাংলাদেশ দল যে টোনটা সেট করেছে, সেই টোনটাকে আসলে সেই বাটনটাকে টেনে নিতে হবে। এবং সবশেষ যে বাংলাদেশের 3টা সিরিজের কথা বলছিলাম, ইন্টারেস্টিংলি বিষয় হচ্ছে বাংলাদেশ দল হোম অফ ক্রিকেটে খেলছে, তাও আবার স্পিনিং উইকেট নয়, পেস বান্ধব উইকেট। এর চাইতে দারুণ খবর আর কি হতে পারে? জানেন যে বারবারই 2027 বিশ্বকাপ, সাউথ আফ্রিকা বিশ্বকাপের কথা বলা হচ্ছে এবং যেহেতু সাউথ আফ্রিকার কন্ডিশন উপমহাদেশের কন্ডিশনের মতো একদমই নয়, সেখানে পেসার একটা বাড়তি সুবিধা পাবে। সেক্ষেত্রে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে যে সিরিজ, প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, তাসমান সাগর পারেও আমরা জানি যে সবসময় বাউন্সিং কন্ডিশনে খেলা হয়ে থাকে, তাদের বিপক্ষেও কিন্তু পেস বান্ধব বা যে ট্রু উইকেট যেটাকে বলে, সেই উইকেটে খেলার সাহস, গার্ডসটা দেখাচ্ছে। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটাও বাংলাদেশ সেই গার্ডস দেখিয়েছিল এবং যে কারণে কিন্তু বাংলাদেশ দল সেই সিরিজও কিন্তু জিতেছিল। একটা বিষয় একটু বলে রাখতে চাই, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিন্তু কেমন একাদশ হতে পারে, সেই একাদশেরও মোটামুটি একটা ধারণা দিয়ে তিনি কিন্তু গেছেন। এবং সেখানে হয়তো বা রিশাদ হোসেন, যিনি কিনা ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়েও ঠিকঠাক মতো খেলতে পারেননি, তার হয়তো বা অপেক্ষাটা আরেকটু বাড়ছে। তানভীর, যিনি কিনা নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে 10 ওভারে কোটায় 70 রান দিয়েছিলেন, তিনি হয়তো আরো একটা সুযোগ পাচ্ছেন। যদিও তানভীর নিজেও মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খুব একটা ম্যাচ খেলার সুযোগ পাননি। সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে এই যে ক্রিকেটাররা রয়েছেন, তারা কিন্তু অন্তত ওয়ানডে ফরম্যাটে খেলার মধ্যে রয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে তারা দীর্ঘ একটা সময়, আজ কিন্তু 10ম রাউন্ডের খেলা চলছে, এর আগে 9টা রাউন্ড তারা খেলেছেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশ দল অনুশীলন করেছে, 2টার সময় অস্ট্রেলিয়া দল অনুশীলন করবে। দেখার বিষয়, 22টি অস্ট্রেলিয়া, যাদের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ওয়ানডেতে মোটে একটা ম্যাচে জিতেছে, সেই দলের বিপক্ষে অন্তত এবার সিরিজটা জিততে পারে কিনা। তুলন, রিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং থাকুন সেখানে, নিশ্চয়ই এর পরবর্তীতে অস্ট্রেলিয়া দল প্র্যাকটিস করবে, তাদের খবর আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। এবারে ফুটবল। মালদ্বীপের 4 জাতীয় টুর্নামেন্টের ফাইনাল খেলা হলো না বাংলাদেশ অলিম্পিক দলের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপের সাথেও ড্র করেছে মারুফুল হকের শিষ্যরা। তবে ফলাফল ছাপিয়ে এই ম্যাচে আলোচনায় দুই দলের ফুটবলারদের মাঝে হাতাহাতির ঘটনা, যেখানে জড়িয়ে পড়েন বাংলাদেশি দর্শকরাও।
মালদ্বীপের মাঠে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ, অথচ মালদ্বীপের ফুটবলারদের উপরই চড়াও বাংলাদেশের সমর্থকরা। খেলা দেখে বোঝার উপায় নেই মাঠটা মালেতে নাকি ঢাকায়। লাল সবুজের ফুটবল ফ্যানরা বুঝি এমনই ক্রেজি। রেফারির একের পর এক সিদ্ধান্তে ক্ষিপ্ত বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচের শেষ দিকে সবকিছু চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। সাইড বেঞ্চে থেকে রেফারিকে বাজে মন্তব্য করে লাল কার্ড দেখেন মিরাজুল। তবে আলামিন যা করলেন তা সম্পূর্ণ অপেশাদার। লাল কার্ড দেখায় রেফারিকে দিতে শুরু করেন একের পর এক ধাক্কা। সবচেয়ে বাজে পরিস্থিতি তৈরি হয় ম্যাচের একদম শেষ মুহূর্তে। দুই দলের খেলোয়াড়দের হাতাহাতি শুরু হলে গ্যালারি থেকে মাঠে ছুটে আসেন দর্শক। রেফারির পক্ষে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বাজিয়ে দেন শেষ বাঁশি, আর আশাভঙ্গ হয় বাংলাদেশ। ডায়মন্ড জুবলি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলতে হলে মালদ্বীপের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। তবে ম্যাচ শেষ হয়েছে 1-1 সমতায়। দুই দলই গোল পেয়েছে পেনাল্টি থেকে। বাংলাদেশের জয়ের জন্য মরিয়া ছিল, তবে মালদ্বীপ যেন ড্রতেই সন্তুষ্ট। ম্যাচের শেষ দিকটায় ডিফেন্সের দিকেই বেশি মনোযোগী ছিল স্বাগতিকরা। 3 ম্যাচের 3টিতেই ড্র নিয়ে 3 নম্বরে থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। অন্যদিকে মালদ্বীপ আগের 2 ম্যাচে হারের পর বাংলাদেশের বিপক্ষে মাত্র 1 পয়েন্ট পেল। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। এবারে বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপের ট্যাগলাইন উই আর 26। আয়োজক 3 দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডা। 3 দেশের ইউনিটি বোঝাতেই এই স্লোগান বানিয়েছে ফিফা। কিন্তু ঐক্যবদ্ধের এই বাণী শুধু শব্দের মাঝেই সীমাবদ্ধ। বিশ্বকাপ শুরুর আগে এক ভিসা নীতিতেই আকাশ পাতাল ফারাক। শিকাগোর ওহেয়ার বিমানবন্দরে পৌঁছানোর পর ইউএস ইমিগ্রেশনে প্রায় 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইরাকের স্টার স্ট্রাইকার আইমান হুসেনকে। ব্যক্তিগত ফোন চেকিং আর লম্বা সময় জেরার পর অবশেষে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হয়। 40 বছর পর বিশ্বকাপে ফেরা ইরাকের জন্য মাঠের লড়াই শুরুর আগেই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনেই হোঁচট খেতে হলো। ইরান দলকে নিয়ে তো কঠোরতার চূড়ান্তে আছে ট্রাম্প প্রশাসন। বিশ্বকাপে খেলতে পারবে কি না এমন অনিশ্চয়তার মাঝে ফুটবলাররা ইউএসএ ভিসা পেলেও নতুন ফরমান, দিনে খেলে দিনেই যুক্তরাষ্ট্র সীমানা ত্যাগ করে ক্যাম্পে ফিরে যেতে হবে পুরো দলকে। শুধু এই 2 দল না, 2026 বিশ্বকাপ ঘিরে মাঠের লড়াই শুরুর আগেই যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেক দেশের সমর্থকরাই প্রিয় দলকে মাঠে সমর্থন দিতে যেতে পারছেন না। এবারের বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে 48 দেশ। কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে খেলা দেখতে যাওয়ার সুযোগ সবার জন্য সমান থাকছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আছে বিশ্বকাপে খেলা 4 দেশ, হাইতি, ইরান, সেনেগাল ও আইভরি কোস্ট। কাগজে কলমে শুধু এই 4 দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা থাকলেও আফ্রিকান দেশগুলোর সমর্থকরা ভিসা পাচ্ছেন না, যার মাঝে ঘানা অন্যতম। ভিসা রিজেক্ট হয়েছে হাজারো মরোকানদের। ভিসা পাচ্ছেন না এসব দেশের সাংবাদিকরাও। বিবিসির বিশ্লেষণ বলছে, বিশ্বকাপে অংশ নেয়া 48 দেশের মধ্যে 11টি দেশের নাগরিকদের ভিসা প্রত্যাখ্যানের হার 40%-এরও বেশি। তালিকায় আছে মিশর, হাইতি, আলজেরিয়া, জর্ডান, ইরান, ঘানা ও সেনেগালের মতো দেশ। কিন্তু বিশ্বের 42টি ধনী দেশের নাগরিকরা মাত্র $40 খরচ করে অনলাইনে অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন। অথচ অনেক দেশের সমর্থকদের গুনতে হচ্ছে $185 আবেদন ফি, দিতে হচ্ছে কঠিন ভিসা সাক্ষাৎকারও। সমর্থকদের ভোগান্তি কমাতে টিকিটধারীদের জন্য বিশেষ ফিফা পাস চালু করেছিল ফিফা। এতে দ্রুত সাক্ষাৎকারের সুযোগ মিললেও মার্কিন ভিসা পাওয়ার নিশ্চয়তা থাকছে না বলে সতর্ক করেছিলেন অভিবাসন আইনজীবীরা। আবার ভিসা পেলেও মার্কিন ইমিগ্রেশনে বাজে অভিজ্ঞতার কথা শোনা যাচ্ছে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর দর্শকদের বিশেষভাবে ভোগান্তি দিচ্ছে মার্কিন ইমিগ্রেশন। যৌথ আয়োজক হলেও 104 ম্যাচের মাঝে ফাইনাল সহ 78টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। ফলে বিশ্বকাপের সবথেকে বড় মঞ্চে খেলা দেখতে যাওয়ার স্বপ্ন এখনও অনিশ্চয়তায় ঝুলে আছে হাজার হাজার ফুটবল সমর্থকের। সার মাহবুব, স্টার প্লে।
ফিফা বিশ্বকাপ শুরুর আগেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফুটবলারদের মনে। যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস সিটিতে ঘটেছে গোলাগুলির ঘটনা। এই শহরেই বেস ক্যাম্প করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এতে আহত হয়েছেন অন্তত 9 জন। এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের বেস ক্যাম্প সোয়াপ সকার ভিলেজ থেকে প্রায় 4 মাইল দূরে, আর মেসিদের অনুশীলন সেন্টার থেকে 20 মাইল দূরে। এমন ঘটনায় যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কানসাস সিটি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি। তবে স্বস্তির খবর, ইংল্যান্ড দল এখনও কানসাস সিটিতে এসে পৌঁছায়নি। আগামী বুধবার ফ্লোরিডার অরল্যান্ডো কোস্টারিকার বিপক্ষে তাদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে বিশ্বকাপ শেষ ব্রাজিল ডিফেন্ডার উইসলির। তার জায়গায় দলে ডাক পেয়েছেন আরেকজন, এদারসন। মিশরের সাথে সেলেসাওদের প্র্যাকটিস ম্যাচের 15 মিনিট পরই ইনজুরিতে কেঁদে মাঠ ছাড়েন দলের রাইট ব্যাক উইসলি। এরপর সিবিএফ জানায়, বা উরুর পেশির চোটে বিশ্বকাপ শেষ তার। দেরি না করে আঞ্চলিক স্কোয়াডে ডেকেছেন মিডফিল্ডার এদারসনকে। আতালান্তা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া 26 বছর বয়সী এদারসন 2024 সালে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর খেলেছেন মাত্র 3টি ম্যাচ। এবারের বিশ্বকাপে একটা ট্রফির জন্য মাঠে নামবে 1248 জন ফুটবলার। 1971 সালে এই ট্রফিটি নির্মাণ করেন ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিগা। তার আগে 40 বছর বিশ্ব ফুটবল দেখেছে জুলে রিমি ট্রফি। রূপার ওপর সোনার প্রলেপ দিয়ে তৈরি সেই ট্রফি স্থান পায় গ্রিক পুরাণের বিজয়ের দেবী নাইকি। বিশ্বকাপ ট্রফির আদ্যপান্ত থাকছে ডেস্ক রিপোর্টে। 48 দলের মহাযজ্ঞ, 39 দিনের লড়াই, দিন শেষে ট্রফি একটাই। কি আছে এই ট্রফিতে? কজনই বা জানে বিশ্বকাপ ট্রফির ইতিহাস? ফিফা বিশ্বকাপ ট্রফির ইতিহাসটা বিভক্ত 2 ভাগে। 1930 থেকে 70, 40 বছরে জুলেরিমে ট্রফি নামেই পরিচিত ছিল বর্তমান সময়ের বিশ্বকাপ ট্রফি, যার নকশাও ছিল একেবারেই আলাদা। 1930 সালে প্রথম বিশ্বকাপের জন্য তৈরি করা হয়েছিল জুলেরিমে ট্রফি। বিশ্বকাপ আয়োজনের অন্যতম স্বপ্নদ্রষ্টা জুলেরিমের নামেই এর নামকরণ করা হয়। ট্রফিটির নকশা করেছিলেন ফরাসি ভাস্কর আবেল লাফলুর। রূপার উপর সোনার প্রলেপ দিয়ে তৈরি এই ট্রফির বিজয়ের দেবী নাইকি। জানাওয়ালা দেবীর হাতে উঁচিয়ে ধরা একটি পাত্র ছিল এর প্রধান আকর্ষণ। ট্রফিটির উচ্চতা ছিল 35 সেন্টিমিটার এবং ওজন প্রায় 3.8 কেজি। সে সময় ফিফার নিয়ম ছিল, কোনো দেশ 3 বার বিশ্বকাপ জিততে পারলে মূল ট্রফিটা স্থায়ীভাবে তাদের দেয়া হবে। 1970 সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেই অধিকার অর্জন করেছিল। ফলে জুলেরিমে ট্রফি স্থায়ীভাবে ব্রাজিলের কাছে চলে যায়। এই সময়কালে জুলেরিমে ট্রফি জিতেছে আরও 4টা দেশ: ইতালি, উরুগুয়ে, জার্মানি এবং ইংল্যান্ড। 1974 বিশ্বকাপ সামনে রেখে প্রথমবারের মতো তৈরি করা হয় ফিফার নতুন ট্রফি। 1970 সালে একটি আন্তর্জাতিক নকশা প্রতিযোগিতার আয়োজন করলে ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিগা এই ট্রফির নকশা তৈরি করেন। নির্মাতা প্রতিষ্ঠান জিডিই বার্তনি। বর্তমান বিশ্বকাপ ট্রফি প্রায় 37 সেন্টিমিটার এবং 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি। ট্রফিটির ওজন প্রায় 6 কেজি। তবে এটি পুরোপুরি কঠিন সোনার নয়। ভেতরটা ফাঁপা ও নিচের অংশে ম্যালাকাইট নামের সবুজ বর্ণের অর্ধমূল্যবান খনিজের 2টি স্তর রয়েছে। নকশায় 2 মানব মূর্তি পৃথিবীর প্রতীক একটি গোলককে উঁচিয়ে ধরে আছে। এই নকশা বিশ্ব ফুটবলের ঐক্য, সাফল্য ও মানবিক অর্জনের প্রতীক হিসেবেই বিবেচিত হয়। বর্তমান বাজারে ফিফা বিশ্বকাপ ট্রফির আনুমানিক মূল্য প্রায় $2,50,000 মার্কিন। তবে এর প্রকৃত মূল্য আরও অনেক বেশি। যদি কখনো এটি নিলামে তোলা হয়, তাহলে 2 কোটি মার্কিন ডলারেরও বেশি দাম পাওয়া যেতে পারে বলে ধারণা করা হয়। আবেগের দিক থেকে তো এর মূল্য অপরিসীম। মজার বিষয় হলো, বিশ্বকাপ জয়ী দল আসল ট্রফিটি নিজেদের কাছে রাখতে পারে না। মূল ট্রফিটি ফিফার সদর দফতর সুইজারল্যান্ডের জুরিখে সংরক্ষিত আছে। ফাইনাল শেষে অল্প সময়ের মধ্যেই ট্রফিটি ফিরিয়ে নেওয়া হয়। এর পরিবর্তে বিজয়ী দলকে সোনার প্রলেপ দেয়া ব্রোঞ্জের একটি প্রতিরূপ ট্রফি প্রদান করা হয়। আধুনিক যুগে বিশ্বকাপ ট্রফি জিতেছে জার্মানি, আর্জেন্টিনা, ইতালি, ব্রাজিল, ফ্রান্স ও স্পেন। 2026 বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা যাবে কার ঘরে এখন, তাই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। 3 দিন পরই শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব ফিফা বিশ্বকাপ। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই
গোপালগঞ্জে শুরু হয়েছে সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলের পতাকা, জার্সি কিনতে দোকান ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছে ভিড় করছেন ফুটবল প্রেমীরা। সবচেয়ে বেশি চাহিদা আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা এবং জার্সির। বিশ্বকাপ শুরুর আগে শেষ মুহূর্তে ফুটে উঠেছে বিক্রেতাদের মুখে হাসি। গোপালগঞ্জ থেকে নুরুল আলম ফয়সালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফুটবল প্রেমীদের 4 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় পর্দা উঠছে 2026 ফুটবল বিশ্বকাপের। খেলা শুরু হওয়ার আগেই গোপালগঞ্জে উত্তাপ ছড়াচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। প্রিয় দলকে সমর্থন জানাতে ছোট বড় নানা আকারের পতাকা কিনছেন সমর্থকরা। কেউ বাসার ছাদে ওড়াবেন পতাকা, কেউ সাজাবেন নিজের ঘর কিংবা মোটরসাইকেল। একই সঙ্গে দোকানগুলোতে বাড়ছে বিশ্বকাপ জার্সি বিক্রি। আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, স্পেন এবং জার্মানির জার্সি ঘিরে দেখা যাচ্ছে ক্রেতাদের বাড়তি আগ্রহ। দেখে শুনে প্রিয় দলের জার্সি কিনছেন তারা। কাকার চেহারা, খেলা এই দিয়ে বেড়ে দিলে সাপোর্ট, আর 5টা কাপ তো আছেই। মেসি এটাও খুব দূর দূরান্ত খেলাধুলা করে, এদিক সেদিক অনেক পছন্দ। পতাকা তো দল ভালোবাসি, এই জন্য পতাকা কিনলাম। নেইমারের খেলা তো অবশ্যই দেখবো, তার পার জাদু যেটা, এটা তো আমরা দেখার জন্য আগ্রহী আছি। ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছে, তাহলে কেন নয়, এবার আমরা প্রত্যাশা করতেই পারি। 2026 সালে হেক্সা মিশন ব্রাজিলে নিবে, আর আমরা বন্ধুরা সবাই মিলে আইসে জার্সি কিনতে। শহরের বিভিন্ন সড়ক ও মোড় ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। তাদের কাছে 10 টাকা থেকে 500 টাকা পর্যন্ত বিভিন্ন দামের এবং আকারের পতাকা রয়েছে। অন্যদিকে দোকানগুলোতে 300 থেকে 700 টাকার মধ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন দেশের জার্সি। তবে বিক্রেতাদের ভাষ্য, অন্য সব দলের তুলনায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির চাহিদাই সবচেয়ে বেশি। আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, বিভিন্ন দেশের জার্সি চলতেছে বেশি। আর্জেন্টিনা এবারে যে বেশি চলে আর কি ব্রাজিলের তুলনায়। জার্সিগুলো আসলে 350, 400, 500, 700, 800। আমাদের কিনা বেচা ভালো হবে আমরা আশা করতেছি, এখন মোটামুটি ভালো চলতেছে। এখনো পতাকা আর্জেন্টিনা আর ব্রাজিল সেমই চলে, 19 আর 20। বিশ্বকাপের বাঁশি বাজার আগেই গোপালগঞ্জ জুড়ে শুরু হয়েছে ফুটবল উৎসব। এখন প্রিয় দলের খেলা দেখার অপেক্ষার প্রহর গুনছেন সমর্থকরা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। সাফ নারী চ্যাম্পিয়নশিপ শেষে ভারত থেকে দেশে ফিরেছে রানার্স আপ বাংলাদেশ। বিমানবন্দরে মারিয়াদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বাফুফের নারী উইংয়ের কর্মকর্তারা। টানা 2 আসরে চ্যাম্পিয়ন দল বাংলাদেশ এবারের সাফে স্বাগতিক ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে। তারপরও নারী দলের পারফরমেন্সে খুশি দলের কোচ পিটার বাটলার সহ কর্মকর্তারা। দুপুরে সাফ ফুটবলের রানার্স আপ দলের সাথে সাক্ষাৎ করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। খুব ইচ্ছা ছিল আসলে হ্যাট্রিক চ্যাম্পিয়নটা ধরে রাখার বা নিয়ে আসার, কিন্তু পারিনি। কিন্তু বলবো যে খুবই কষ্ট লাগলো যে জিনিসটা আমরা হাতের কাছ থেকেই মিস করলাম। আমরা আক্ষেপ জিনিসটা ধরে রাখবো না, কারণ আমরা আরো এই ট্রফিটা যেন আমরা আবার নিয়ে আসতে পারি, তো সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে আবারও যাব। আবারও রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। প্রতিদ্বন্দ্বী এনরিক রিকলমেকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি। ভালদেবেয়াসে অনুষ্ঠিত নির্বাচনে পেরেজ পেয়েছেন 21,741 ভোট, যা মোট বৈধ ভোটের 65%। অন্যদিকে রিকলমে পেয়েছেন 11,814 ভোট। ফলে আরও এক মেয়াদে 4 বছরের জন্য রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে দেখা যাবে পেরেজকে। 1995 সালে প্রথমবার পেরেজ সভাপতির দৌড়ে নামলেও মেন্দোজার কাছে পরাজিত হন। এরপর 2000 সালে লরেন্সো সান্সকে হারিয়ে প্রথমবার দায়িত্ব পান। তখন ভোট পেয়েছিলেন 55%। সে নির্বাচনে ডাকযোগে ভোট বড় ভূমিকা রেখেছিল। পরবর্তী সময় 2004 সালে তিনি আবারও নির্বাচনে অংশ নিয়ে বড় ব্যবধানে জয় পান। সেবার 90% ভোট পেয়ে একচেটিয়া সমর্থন অর্জন করেছিলেন পেরেজ। অবশেষে 29 বছর বয়সে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেভরেভ। ফ্রেঞ্চ ওপেনের 5 সেটের ফাইনালে ইতালির ফ্লাভিও কেবোল্লোকে হারিয়ে শিরোপা জেতেন এই জার্মান তারকা। পোর্ট ফিলিপ সত্রিয়েতে 4 ঘন্টা 16 মিনিটের ফাইনালে 6-1 ব্যবধানে প্রথম সেট জিতলেও পরের সেটে হারেন জেভরেভ। তৃতীয় ও চতুর্থ সেটেও ঘটে একই রকম ঘটনা। ফাইনাল সেটে কোবোল্লিকে পাত্তাই দেননি 29 বছর বয়সী এই জার্মান। 6-1 ব্যবধানে পঞ্চম সেট জিতে শিরোপা উল্লাসে মাতেন জেভরেভ।
খেলাও থামবে না, খবরও না। প্রতিদিন দুপুর 1:30 রাত 8টায় স্টার প্লে আপনাদের সাথে থাকবো আমরা।